উপোস করা কি ভালো না খারাপ? ফাস্টিং করে ওজন কমানো ভালো না খারাপ? আজ উপোস বা ফাস্টিং এর সহজ পাঠ। মানুষের শরীরে উপোস করলে কি ধরনের পরিবর্তন ঘটতে থাকে সে সম্বন্ধে সবথেকে বেশি গবেষণা বোধহয় হয়েছিল বিশ্বযুদ্ধের সময়। বা কখনো কোথাও দুর্ভিক্ষ হলে তখন যখন মেডিকেল টিম সেখানে ত্রাণ নিয়ে পৌঁছচ্ছেন সেই সময়। টিমের ডাক্তারবাবুরা দুর্ভিক্ষ পীড়িত মানুষের উপর গবেষণা করেও এই ব্যাপারে জানতে পেরেছেন। মাটির নিচে শ্রমিকরা কোনো কারণে চাপা পড়ে থাকলে উদ্ধারের সময় হয় এসব রিসার্চ। আজকালকার দিনে সব থেকে বেশি যে কারণে মানুষ ইচ্ছা করে উপোস করে সেটা হলো ওজন কমানোর জন্য। উপোসের কি কিছু সাইড এফেক্ট আছে সেটা রয়েছে ভিডিওর শেষ দিকে। উপোসের সায়েন্স বুঝে নিলে তবেই পুরোটা বোঝার সুবিধা হবে। সুতরাং প্রথমে সেই ব্যাপারটা, একটা গাড়ি যেমন শুধু ডিজেল বা শুধু পেট্রোল বা ইলেকট্রিকে চলে, শরীরে এনার্জি আসে এক এক সময় এক এক জ্বালানি থেকে, গ্লুকোজ, কিটোন বডি, এ সমস্ত। অবাক হয়ে যাওয়ার মতো বিজ্ঞান। ফাস্টিং বা উপোস কি? এর নানা রকম সংজ্ঞা রয়েছে। এক এক কালচারে মানুষ এক এক দেশে বা এক এক অঞ্চলে এই সংজ্ঞাটা আলাদা আলাদাভাবে বোঝেন। সাধারণত নর্মাল খাওয়া দাওয়ার পরে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত শরীরে সেই খাবার হজম চলতে থাকে। এরপরে যদি আমরা না খাই তাহলে শরীর ফাস্টিং বা উপোসের মোডে চলে যাবে, যে সময়ে আমরা শরীরকে কোনো এনার্জি আর বাইরে থেকে দিচ্ছি না। কেউ কেউ আবার নির্জলে উপবাস করে, এটা আলাদা। এক্ষেত্রে মনে রাখা দরকার যে জল না খেয়ে বেশিক্ষণ থাকা কিন্তু মোটেই স্বাস্থ্যসম্মত নয়। ইদানিং একটা টার্ম প্রায়শই শোনা যাচ্ছে, তাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং, বা ঘড়ি ধরে একটা নির্দিষ্ট সময় খেয়ে বাকি সময়টা পুরো ফাস্টিং। ওজন কমানোর জন্য অনেকেই এই পদ্ধতির আশ্রয় নেন। কতক্ষণ বাদে বাদে খেতে হবে সেই নিয়মকানুন প্রতিটি ডায়েটিক থেরাপিতে আলাদা আলাদা। আর আধুনিক আরেকটি মতবাদ রয়েছে, উপোস আসলে না খেয়ে থাকা নয়, ক্যালোরি রেস্ট্রিকশন বা ক্যালোরি কম খাওয়া। এটা বেশ আধুনিক ভাবধারা, এই নিয়ে আমরা পরে কথা বলবো, কারণ এই খুব গুরুত্বপূর্ণ এবং দরকারি তথ্য। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনতে পাই অল্টারনেট ফাস্টিং, মানে প্রথম দিন খাওয়া, দ্বিতীয় দিন না খাওয়া, তৃতীয় দিন আবার খাওয়া, আর চতুর্থ দিন না খাওয়া, এইরকমভাবে চলতে থাকে আর কি। আবার আরেক ধরনের নতুন ফাস্টিং এর নাম, তার নাম রেস্ট্রিক্টেড ফাস্টিং, মানে নামটা নতুন। এতে দিনের একটা নির্দিষ্ট কয়েক ঘন্টা ধরে আমরা খাই, তারপরে বেশ খানিকক্ষণ সময় ধরে না খেয়ে থাকি, তারপর আবার খাওয়া দাওয়া শুরু। পুজোর উপোস আবার রোজা আসলে এই ধরনের এক ধরনের টাইপ। সুতরাং দেখা যাচ্ছে ফাস্টিং এর নানান রকমের ধরন ধারণ রয়েছে। সময় এবং খাবারের উপরে পরস্পরের উপর ভিত্তি করে মানুষের ওজনের তারতম্য হতে পারে। ফাস্টিং কিভাবে শরীরে কাজ করে সেটা জানতে হলে আগে জানতে হবে মানুষের শরীর কখন কিভাবে এনার্জি নিয়ে নিজের কাজকর্ম চালায়। উপোস করার সময় উল্লেখযোগ্য যা পরিবর্তন ঘটে সেটা হলো, কোনো সময় আমরা কোনো ধরনের জ্বালানি থেকে খাবার নিই, সেইটা শরীর নিয়ন্ত্রণ করে। এবার একটু সায়েন্স। মানুষের শরীরে পেট মানে পাচনতন্ত্র এবং লিভার কার্বোহাইড্রেট, ফ্যাট আর প্রোটিন, এই তিনটে জিনিস থেকে মূলত শক্তি সঞ্চয় করে। এর মধ্যে মানুষের শরীরের গুরুত্বপূর্ণ দুটি অঙ্গ একটু অন্যরকম, একটা ব্রেন আর রক্তের লোহিত রক্তকণিকা, যা অক্সিজেন সরবরাহ করে। এই দুটোই শুধুমাত্র গ্লুকোজ থেকে তাদের শক্তি নেয়। সুতরাং সরাসরি প্রোটিন এবং ফ্যাট এদের শক্তি দিতে অক্ষম। কৃত্রিম উপোসের ব্যাপারটা জানার আগে আরও একটা সায়েন্স জেনে নিতে হবে। দৈনিক আমাদের শরীর প্রাকৃতিকভাবেই এক উপোসের মধ্যে দিয়ে যায়। অর্থাৎ যখন আমরা রাত্রে ঘুমোই, সেই উপোসের পরে মানুষের শরীর কি করে? ঘুম থেকে উঠে আমরা যখন আড়মোড়া ভাঙছি, তখন আমাদের শরীরের কার্বোহাইড্রেট এবং ফ্যাটের একটা নির্দিষ্ট সংমিশ্রণ শরীরে জ্বালানি সরবরাহ করে যাচ্ছে। মানুষের শরীরে এনার্জি সাপ্লাই দেওয়ার নাটের গুরু লিভারের নানা এনজাইম বা উৎসেচক। সারা রাত খাবার না খেলেও লিভার তার নির্দিষ্ট কার্যপ্রণালীর মাধ্যমে আগের খাবার থেকে সঞ্চিত গ্লুকোজ গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত রাখে। এই গ্লাইকোজেন ভেঙে 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 বিন্দু বিন্দু করে সারা রাত সে আমাদের শরীরের গ্লুকোজ দেয়। লিভার থেকে প্রায় 24 ঘন্টার মতো গ্লুকোজ সঞ্চিত থাকে। যখন লিভারে গ্লুকোজের পরিমাণ কমে আসে, তখন লিভার থেকে কিটোন বলে এক ধরনের কেমিক্যাল বের হতে থাকে, যেখান থেকে শরীরের এমার্জেন্সি শরীরের শক্তি যোগান আসে।
আমাদের ব্রেন অত্যন্ত নিমরাজি হয়ে এই কিটোন দিয়ে আরো খানিকক্ষণ কাজ চালাতে পারে। এই কিটোনের সব থেকে বড় খাদক হলো আমাদের শরীরের মাসল। এই মাসল আমাদের শরীরে নানা রকম এমার্জেন্সি কাজ করার জন্য সর্বদা রেডি, যাতে প্রয়োজন মতোই আমরা বিপদ থেকে ছুটে পালিয়ে যেতে পারি। সুতরাং অনেকক্ষণ উপোস করে থাকলে শরীরের গ্লুকোজের মাত্রা কমে আসার সাথে সাথে রক্তে কিটোনের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে। এমার্জেন্সির সময় এই কিটোন আসে শরীরের সঞ্চিত ফ্যাট থেকে, তাই অনেকক্ষণ উপোস করে থাকলে কিটোন তৈরি করার জন্য ফ্যাট গলতে থাকে। রক্তে প্রচুর পরিমাণে কিটোন থাকলে তার একটা নাম আছে, তার নাম কিটোসিস। কখনো কখনো উপোস করা ছাড়াও শরীরে কৃত্রিমভাবে কিটোসিস সক্রিয় করা যায়, যদি আমাদের খাবারে অনেক দিন ধরে কার্বোহাইড্রেট না থাকার মতোই থাকে। যদি সত্যি সত্যি শূন্য কার্বোহাইড্রেট খাবার খেয়ে দৈনিক কাজকর্ম চালানো বেশ সমস্যাজনক হতে পারে, তবে চিনি ছাড়া কিন্তু শরীর ভালোই চলে। আসলে চিনি শুধুমাত্র কার্বোহাইড্রেট নয়। অনেকেই যুক্তির খাতিরে বলেন যে উপোস করলে তো নিশ্চয়ই ওজন কমবে। হ্যাঁ, কমবে। তাদের যুক্তির সপক্ষে একটা ব্যাপারই আছে, সেটা হলো উপোস করার পরে মানুষ কখনো উপোসে না থাকা অবস্থার পুরো খাবারটা একসাথে খেয়ে ফেলতে পারে না। সুতরাং আখেরে যে কারণে ওজন কমে সেটা উপোস করার জন্য নয়, টোটাল ক্যালোরি কম খাওয়ার জন্য। উপোস করার পরে যদি আপনি চর্বচস্য খেয়ে যান তাহলে কিন্তু বাড়তে থাকবে আবার ওজন। উপোসের উপকার মিলিয়ে যাবে চিরদিনের মতো। সুতরাং উপোস করাটা অনেক উপায়ের মধ্যে কেবল একটিমাত্র উপায় যা ওজন কমাতে সাহায্য করে। সুতরাং আপনি যদি উপোস না করে কম ক্যালোরির খাবার খেয়ে ওজন কমাতে চান তাহলেও দিব্যি চলবে। এবার একটা অঙ্ক পরিষ্কার করে নেওয়া ভালো, সেটা হলো আমাদের শরীরে যতখানি এনার্জি আমরা মুখ দিয়ে খাচ্ছি তার থেকে যদি বেশি ক্যালোরি খরচ হয় তাহলে আমাদের আস্তে 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 ওজন কমবে, আর যতখানি ক্যালোরি আমরা খাচ্ছি তার থেকে যদি ক্যালোরি খরচ কম হয় তাহলে আমাদের ওজন আস্তে আস্তে বাড়তে থাকবে। হলো, এই প্রসঙ্গে মেটাবলিজম বলে একটি টার্ম আপনাদের জানতে হবে। সহজ ভাষায় বলতে গেলে মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া হলো যে পদ্ধতিতে আমাদের শরীর ক্যালোরি খরচ করে। এর মধ্যে একটা বিশেষ বিপাক প্রক্রিয়া চলে আমরা যখন রেস্টে রয়েছি তখন। ধরুন ছুটির দিনে কোথাও বেড়াতে না গিয়ে সারা দিন কোনো কাজ না করে শুধুমাত্র শুয়ে বসে থাকলে আমাদের শরীর বেশ খানিকটা ক্যালোরি তাও খরচ করে, তার নাম স্ট্যাটিক বা রেস্টিং মেটাবলিজম। এই ক্যালোরি খরচ হয় হাড় চালু রাখতে, শরীরের ইমিউনিটি, রক্ত সরবরাহ, হজম, শরীরের বিভিন্ন অর্গান যে কাজকর্ম করছে তার শক্তি সরবরাহ করতে গিয়ে। আমরা যখন বসে থাকি বা দাঁড়িয়ে থাকি তখনও কিন্তু আমাদের শরীরের মাংসপেশি নানাভাবে কাজ করে যায় যাতে আমরা স্থিতিশীলভাবে এক জায়গায় থাকতে পারি। এই মাসেলেরও কিন্তু তাই 24 ঘন্টায় কম বেশি খানিকটা এনার্জি দরকার হয়। নাড়াচাড়া করলে, এই দৈহিক কার্যকলাপ বাড়ালে এই মেটাবলিজম বাড়তে থাকে। শুনতে আশ্চর্য লাগলেও প্রতিবার খাবার পরে এই মেটাবলিজমের পরিমাণ যায় বেড়ে। খাবার হজম করতেও খরচ হয় অনেকটাই এনার্জি। বলাই বাহুল্য এই ধরনের বাড়তি এনার্জি খরচ কিন্তু উপোসের সময় বন্ধ হয়ে যায়। কারোর শরীরে মেটাবলিজমের হার খুব বেশি, আবার কারোর শরীরে তা কম। যাদের থাইরয়েডের সমস্যা বা হাইপোথাইরয়েডিজম আছে, যাদের পিসিওএস আছে, তাদের মেটাবলিজমের এনার্জি খরচ অনেক কম বা ধীর গতিতে হয়। বয়স বাড়ার সাথে সাথেও এই মেটাবলিজমের রেট অনেকটাই ধীর হয়ে যায়। বিশেষত সবথেকে বড় পরিবর্তন ঘটে 40 বছর বয়সের পরে, যখন এই মেটাবলিজম এতটাই ধীর হয়ে যায় যে আমাদের শরীর থেকে বাড়তি এনার্জি খরচ করাও পরিশ্রম সাপেক্ষ হয়ে যায়। ওজন বাড়তে থাকে আরও। সাধারণত এই সময় সবাই আমাদের বলেন যে অনেক কষ্ট করেও ওজন কমাতে পারছে না ডাক্তারবাবু। যদিও একথা সত্যি যে একটু ধৈর্য ধরে যদি থাকেন এবং খাবার দাবারে যদি একটু নজর দেন তাহলে অনেকটা দেরি হলেও আস্তে আস্তে কয়েক মাস পরে ওজন কমতে শুরু করবে। কখনো কখনো চেষ্টা শুরু এবং ওজন কমানোর মধ্যে বছর 2 পর্যন্ত গ্যাপ থাকতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষই এই সময়ের মধ্যেই হাল ছেড়ে দেন, আর তার ফলেই তাদের ওজন কমানো আর কোনো দিনও সম্ভব হয় না। উপবাস করার নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। প্রায়শই উপোস করলে ফ্যাট গলে যেমন কিটোন বডি তৈরি হয়ে শরীরের মেদ খানিকটা কমাতে সাহায্য করে, কিন্তু তার সাথে সাথে কমে শরীরের মাংসপেশির পরিমাণ। এছাড়াও আমরা যখন অনেকক্ষণ ধরে উপোসে থাকি তখন আমাদের শরীর ধরেই নেয় যে আমরা নিশ্চয়ই কোনো বিপদে আছি বা অনাহারে আছি। শরীরের জন্য এ এক এমার্জেন্সি। এই সময় শরীরের নানা রকম হরমোনের কোলাহল শুরু হয়। শরীর আড়ালে আবডালে চেষ্টা করে যাতে শরীর আরও বেশি পরিমাণে এনার্জি সঞ্চিত রেখে এই সময়টাকে পাল্লা দিতে পারে, যাতে আমরা অনাহারে মারা না যাই। এইগুলোও আমাদের গুহা মানব জীবনের বিবর্তনের লক্ষণ। একে বলা হয় ইভলিউশনারি বায়োলজি।
বারবার বেশিক্ষণ ধরে উপোস করে থাকলে শরীরে সেক্স হরমোন, টেস্টোস্টেরন বা ইস্ট্রোজেনের পরিমাণ বিপজ্জনক তারতম্য হতে পারে, কমে যেতে পারে। সুতরাং ক্রনিক উপোস করলে তার ডাক্তারবাবুর পরামর্শ করাই ভালো। বিশেষত যারা ডায়াবেটিস বা হার্টের অসুখ খান তাদের ক্ষেত্রে উপোস করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর কাছে পরামর্শ করে নেওয়াটা বাধ্যতামূলক। এছাড়াও আমাদের খাবারের মধ্যে যে ফাইবার থাকে তা আমাদের পেটের মধ্যে যে কোলন আছে তার মধ্যে কিছু প্রচুর বন্ধু ব্যাকটেরিয়া থাকে। এদের খাবার অনেকক্ষণ ধরে খাবার না খেতে থাকলে এই ফাইবারের পরিমাণে কমে যায়, তাতে এই কোলনের বন্ধু ব্যাকটেরিয়াগুলোও মারা যেতে পারে বা রুগ্ন হয়ে পড়তে পারে। তাতে যেহেতু এই ধরনের ব্যাকটেরিয়া শরীরের ইমিউনিটি এবং ক্যান্সার প্রতিরোধকারী শক্তি হিসাবে কাজ করে, তাই জন্য তাদের কাজের মধ্যেও ঘটতে পারে ব্যাঘাত। সবশেষে বলে রাখা ভালো, যে ফাস্টিং বা উপোস করার আলাদা কোনো সুযোগ সুবিধা নেই। এমনও গুজব শোনা যায় ক্যান্সার পেশেন্ট যদি না খেয়ে থাকেন তাহলে নাকি ক্যান্সার কোষ সব মারা যাবে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, শুধুই গুজব। আর হ্যাঁ, ইন্টারমিটেন্ট ফাস্টিং ধরনের নতুন নিয়মের ওজন কমানোর শর্টকাটের লং টার্ম রিসার্চ এখনও চলছে। সত্যি এ সমস্ত ভালো কিনা সেই নিয়ে বিজ্ঞান এখন নিজেই জানে না। ফাস্টিংয়ের যেটুকু সুফল তা হলো পেটে কিছু ক্যালোরি যদি কম ঢুকে থাকে তার থেকে। তাহলে আপনি কোন তরে ফাস্টিং না করেও শুধু নিয়মিত খেয়ে ব্যালেন্স ডায়েটের সুবিধে নিয়ে শুধুমাত্র ক্যালোরি কমিয়ে ফাস্টিংয়ের সমস্ত ভালো এফেক্ট নিয়ে আপনি জীবনকে উপভোগ করতে চান, নাকি ইন্টারমিটেন্ট ফাস্টিং করে ওজন কমিয়ে চমকে দেবেন সবাইকে? কমেন্টে লিখে জানান আপনি কোন দলে। ক্যালোরি থেকে বাঁচার নানা স্ট্র্যাটেজি নিয়ে আমাদের ব্লগ পোস্ট আর ইউটিউবের ভিডিওর লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, নমস্কার।